আজকে আমরা এই সপ্তাহের জন্য গোল্ডের চার্ট অ্যানালাইসিস করব। চার্টে লক্ষ্য করেন মার্কেট গত 6 সপ্তাহ ধরে রেঞ্জ বা সাইডওয়েতে আছে। আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। আপনারা যদি এই স্পোর্ট চার্টে চলে আসেন দেখতে পারবেন এখানে মার্কেট আজকে গত 6 সপ্তাহের বেশি সময় ধরে রেঞ্জ করতেছে। এর মধ্যে আমাদের এফওএমসি গেল, আরো জিডিপি নিউজ গেছে, অনেক বড় বড় ফান্ডামেন্টাল ইভেন্ট চলে গেছে, বড় বড় ফান্ডামেন্টাল নিউজ ছিল, কিন্তু কোনো দিকে ব্রেকআউট করতে পারে নাই। এইখানে যদি আমরা ট্রেডারদের একটু সাইকোলজি বিশ্লেষণ করি, লক্ষ্য করেন সর্বপ্রথম যখন মার্কেট প্রাইস 4000-এর নিচে আসলো বা 4000-কে ব্রেকআউট করলো বা 4000-এর কাছাকাছি ছিল, তখন আমরা রিটেল ট্রেডাররা এই ধারণা করছিলাম যে যদি 4000 ব্রেকআউট করে তাহলে তার পরবর্তী টার্গেট হবে 3500-তে। তো মার্কেট 4000 ব্রেকআউট করার সাথে সাথে আবারও সে উপরের দিকে গেছে এবং এখানে সে একটা রেঞ্জ বা সাইডওয়েতে চলে গেছে। তো রেঞ্জ বা সাইডওয়েতে ট্রেডারদের সাইকোলজি কিভাবে কাজ করে, এখানে সাধারণত ট্রেডাররা এই সাপোর্ট লেভেল থেকে বাই এন্ট্রি নেয় এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো থেকে সেল এন্ট্রি নেয়। তো এর মধ্যে আরো কিছু ট্রেডার আছে যারা এই টপ এবং বটমের অপেক্ষা না করে মাঝামাঝি জায়গাগুলো থেকে বাই এবং সেল দুই ধরনেরই ট্রেডার থাকে। তো এইখানে এখন যে অবস্থা, যেহেতু মোটামুটি গত 6 সপ্তাহ ধরে আমাদের মার্কেট এখানে রেঞ্জে আছে এবং আমরা যদি এই রেঞ্জের মধ্যেও সুইং হাই সুইং লো গুলো যদি আমরা একটু মার্ক করি, দেখেন এই সুইং হাইয়ের থেকে এই সুইং হাইটা কিছুটা লোয়ার প্রাইসে ছিল, আবার এই সুইং লো থেকে এই সুইং লোটা আবারও কিছুটা লোয়ার প্রাইসে ছিল, আবার এই সুইং হাই থেকে এই সুইং হাইটা আরো কিছুটা লোয়ার প্রাইসে ছিল। তার মানে দেখেন সুইং হাই গুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসতেছে, ঠিক একই দিকে সুইং লো গুলো আমাদের ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসতেছে। মানে এমনটা নয় এখানে যে রেঞ্জের মধ্যে মার্কেট চলে আসছে, এমনটা নয় যে মার্কেট এই সুইং লো গুলোকে বারবার আসে টাচ করতেছে বা উপরে রেসিস্ট্যান্স লেভেলগুলোকে গিয়ে বারবার টাচ করতেছে, এরকমটা কিন্তু নয়। তো যখন দেখবেন যে আপনার একটা রেঞ্জিং মার্কেট এই সুইং লো গুলো থেকে আরেকটা সুইং লো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসে, আবার উপরের দিক থেকেও যখন আমাদের একটা সুইং হাইয়ের তুলনায় পরের সুইং হাইগুলো সংকুচিত হয়ে আসে, তার মানে মার্কেট তখন রেঞ্জটা ব্রেকআউট করার সময় হয়ে গেছে। হয়তো এখানে আরো একবার দুইবার বাফারিং করে একটা হয় উপরের দিকে ব্রেকআউট দেবে, নতুবা নিচের দিকে ব্রেকআউটটা দিবে। তাহলে খেয়াল রাখবেন যখন একটা রেঞ্জ বা সাইডওয়ে মার্কেট এরকম ভাবে সুইং হাই এবং সুইং লো গুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসে, ছোট হয়ে আসে, তখন আপনারা এখানে ব্রেকআউটের জন্য ওয়েট করবেন বা ধরে নেবেন যে এখানে ব্রেকআউটটা খুব দ্রুত হতে যাচ্ছে। তো এর মধ্যে আমাদের এই সপ্তাহে শুক্রবারে এনএফপি নিউজ আছে। এনএফপিতে মার্কেট কোনো দিকে যদি ব্রেকআউট হয় তাহলে মার্কেট সেই দিকে একটা লং মুভ দিতে পারে। তো এইখানে মানে এই অবস্থায় ট্রেডাররা কিভাবে ট্র্যাপে পড়ে, মনে রাখবেন যে ধরেন এই জায়গাগুলো থেকে মার্কেট যেহেতু একটা রেঞ্জের মধ্যে বারবার ওঠানামা করতেছে, তখন এই জোনগুলোতে ট্রেডাররা বায়ার এবং সেলার দুইজনে কিন্তু ফেসে যায়। কিভাবে ফেসে যায়, ধরেন এইখানে প্রথমে যদি আমি বায়ারদের কথা বলি, এইখানে যারা বাই এন্ট্রি নিচ্ছে, ধরেন যে রেঞ্জের মাঝামাঝি জায়গা থেকে যারা বাই এন্ট্রি নিচ্ছে সবারই অ্যাসেলগুলো কিন্তু এই যে সাপোর্ট লেভেলগুলোর থেকে নিচে। তো এইখানে যদি কোনো এক সময় মার্কেট প্রাইস এই রেঞ্জ থেকে বা এন্ট্রি প্রাইস থেকে একটু অ্যাগেনস্টে আসে, মানে ট্রেডের বিপরীতে মার্কেট মুভ করে, দেখা যায় যে এই মেজর কখনো কখনো ট্রেডাররা এই মাইনর সাপোর্ট লেভেল থেকে একবারে যে রেঞ্জের সব থেকে বাহিরের যে জোন, এই জোনগুলোতে এসএল বসায় রাখে। এরপরে এন্ট্রি প্রাইস দেখা যায় যে কিছু সময়ে ট্রেডের বিপরীতে গেলে আরেকবার এন্ট্রি পয়েন্টে যায়, তখন হালকা কিছু প্রফিট নিয়ে দেখেন যে আবার ট্রেডাররা বের হয়ে যায়। কারণ আমাদের রিটেল ট্রেডারদের মধ্যে এটাই কাজ করে যে প্রফিটেড ট্রেড দ্রুত আমরা বের হয়ে, মানে প্রফিটেড ট্রেড গেলে দ্রুত আমরা টেক প্রফিট নিয়ে বের হয়ে যাই, প্রফিটেড ট্রেড আমরা কম হোল্ড করি। আর রেঞ্জের ট্রেড আপনার যেহেতু বেশি পেইন দেয়, অর্থাৎ এই প্রফিটে ঢুকতেছে এই লসে যাচ্ছে, যখন একটা ট্রেড আপনাকে বারবার লসে যাবে বা আপনার প্রফিটে ঢুকবে, এন্ট্রি পয়েন্টে চলে আসবে, আবার লসে আসবে, তখন কিন্তু আপনার ট্রেডিং সাইকোলজিটা দুর্বল হয়ে যাবে। তো এই জায়গায় হয় কি, আপনার যারা বাই এবং সেল নেয় তারা একটু লং এসএল রাখে, রাখার পরে দেখা যায় যে হালকা কিছু করে প্রফিট নিয়ে বের হয়ে যায়। তো এক সময় দেখা যায় যখন মূলত ব্রেকআউট হওয়ার সময়টা চলে আসে, আমি যদি সেলারদেরও একটু চিন্তা করি, যারা ধরেন যে এই লেভেলগুলো থেকে সেল নিছে, তাদের এসএলগুলো এই দিক বা একবারে এই দিক বসায় রাখছে। এমনও ট্রেডারকে আমি দেখছি যে এরকম ভাবে এসএল গুলা বসায় রাখে। তো এরা কি করছে, যেখানেই ট্রেড নিছে, যদি এইখানেও নিছে এতটুকু
মাইনাসে গেছে, তারপরে কিছুটা প্রফিটে আসছে, এন্ট্রি পয়েন্টে আসছে, বের হয়ে গেছে। আবার যে যেখান থেকে বায়ার এবং সেলার, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে যেখান থেকে বাই সেল করছে, যাদের অ্যাসেল গুলো বড় ছিল, ওরা আলটিমেটলি ছোট ছোট প্রফিট নিয়ে বের হয়ে গেছে। তো ওরা যেহেতু এখানে ছোট ছোট প্রফিট করতেছে, এই ট্রেডাররা কিন্তু এই জায়গাতেও আরো নতুন করে ট্রেড প্লেস করতেছে। তো এখানে বায়ার এবং সেলার অনেক ট্রেড এখানে জমা হয়ে আছে। তো ধরেন এখন মার্কেট কোনো একদিকে ব্রেকআউট করবে, তো যেই দিকে মার্কেটটা ব্রেকআউট করবে ওই দিকে ট্রেডাররা আপনার কিছু প্রফিট নিয়ে বের হয়ে যাবে। ধরেন যে মার্কেট সেলেই ব্রেকআউট হইলো, এখন যারা সেলে আছে এরা কিন্তু যেহেতু অলরেডি রেঞ্জের মধ্যে ট্রেড দিছে, দেওয়ার পরে অনেকটা সাফারিং করছে, তো হালকা একটা ব্রেকআউট দিল বা একটু নিচে নামলো, এরা ট্রেড থেকে বের হয়ে আসলো। মানে মার্কেট সেলের দিকে ব্রেকআউট করলেও যারা সেলে আছে এরা কিন্তু পুরো ব্রেকআউটটা ধরতে পারবে না, অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে আসবে। কিন্তু যারা বায়ার আছে এইখানে, ওরা তো এসএলটা মুভ করাইতে থাকবে। কিছু ট্রেডার আছে, খুব সীমিত পরিমাণে ট্রেডার আছে যারা অল্প কিছু পিপস এসএল নিয়ে বের হয়ে যায় আবার প্রায় 50%-এর বেশি ট্রেডার একটু নামছে, ওকে ফাইন, এই সাপোর্টটাতে আসছে এখান থেকে আবার বাই নেয়, বা এই সাপোর্টে আসছে এখান থেকে বাই নেয়, বা সর্বশেষ এই সাপোর্টটা আসছে, মনে করবে যে এই সাপোর্ট থেকে তো উঠবেই, এইখান থেকে আবার বাইয়ে ঢুকে। কিন্তু আলটিমেটলি দেখা যায় মার্কেট আস্তে আস্তে এই দিকে নিচের দিকে ব্রেকআউটটা হয়। তো যখন ব্রেকআউটটা নিচের দিকে হয়, যারা মানে বায়ার ছিল এখানে কিন্তু সবারই এসএল গুলো হিট করে। আর সেলের ক্ষেত্রে যারা মূলত সেল দিয়ে থাকে, ঠিক তার বিপরীতটা ঘটে। ধরেন যে এই জোনগুলো থেকে হিউজ পরিমাণে সেলার ঢুকছে, এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকতেছে, এখান থেকে ঢুকতেছে, মার্কেট আস্তে আস্তে উপরে উঠতেই আছে। তখন এই সেলারদের এসএল কিন্তু আস্তে আস্তে এই জোনগুলোর বাহিরে চলে যায়, মুভ করাইতে করাইতে এই জোনগুলোর বাহিরে চলে যায়। এমনও হয় যে এইটুক মুভমেন্টের মধ্যে সেলারদের আরো নতুন পজিশন অ্যাড হইতে হইতে এই ব্রেকআউটটা দেওয়ার আগে অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যায়, লস হয়ে যায়, জিরো হয়ে যায়। তো এটাই হচ্ছে মার্কেট এখানে মূলত ট্রেডারদের ট্রাপে ফেলানোর জন্য এখানে একটা রেঞ্জ করতেছে। আর যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কেট কোন দিকে একটা লং টার্ম মুভ নেবে বা কোন ট্রেন্ডে যাবে, এটা ইনডিসিশনের মধ্যে আছে। তো এইগুলো আপনার একটু খেয়াল রাখে ট্রেড করতে হবে। রেঞ্জটা যেদিকে ব্রেকআউট করবে আপনারা সেই দিকে, যদি রেঞ্জ ব্রেকআউট করার পরে যদি মার্কেট ওই দিকে সাস্টেইন করে তাহলে আপনার ওই দিকে ট্রেড নেবেন। আর যদি দেখেন যে ব্রেকআউট করলো, যে ধরেন যে বাইরে ব্রেকআউট করলো কিন্তু এখানে সাস্টেইন করলো না, পরের 2-3 বা 4 ক্যান্ডেলের মধ্যে আবার মার্কেট প্রাইস হাই ফ্লো নিয়ে নিচে নেমে আসলো, তাহলে তো হইলো না। আবার দেখা যায় যে নিচের দিকে মার্কেট ব্রেকআউট করলো, পরে আবার হাই ফ্লো দিয়ে উপরে উঠে গেল, তাহলে তো হইলো না। যেই দিকে মার্কেট ব্রেকআউট দেখ না কেন, আপনি অবশ্যই এখানে আমরা দেখবেন যে ব্রেকআউটটা সাস্টেইন করতেছে কিনা। কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে যদি হাই ফ্লো নিয়ে উঠতেই থাকে তাহলে আপনি বাইরে থাকবেন। হাই ফ্লো নিয়ে ব্রেকআউট দিছে, দেওয়ার পরে যদি নিচে নামতেই থাকে তাহলে আপনি সেলে নেবেন। কিন্তু সেল দিছেন, ব্রেকআউট করছে, মার্কেট এখন উল্টা যাচ্ছে, ট্রেডের বিপরীতে যাচ্ছে, আপনি ট্রেড হোল্ড করে ধরে থাকবেন না, কারণ ফেক ব্রেকআউটও হইতে পারে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আসেন আমরা একটু যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এইটা দেখাইলাম যে এই স্পোর্ট টাইম ফ্রেমে মার্কেট রেঞ্জে আছে এবং এই স্পোর্ট চার্টে মার্কেট ব্রেকআউট করার জন্য একটা সময় তার ক্ষীণ হয়ে আসতেছে। আবার আমাদের এই জায়গায় লক্ষ্য করেন, আমি যেটা একটু আগে বললাম যে আমাদের এই সপ্তাহের শুক্রবারে, আমাদের 7 তারিখ শুক্রবারে এনএফপি নিউজ আছে। এনএফপি নিউজে আমাদের কোনো একদিকে ব্রেকআউট করতে পারে। তো এর আগেও যদি ব্রেকআউট দিতে পারে, কারণ পুরো সপ্তাহটা এখনো পড়ে আছে, পুরা সপ্তাহ এখনো পড়ে আছে। তো দেখতে হবে, আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এখানে আপনারা অ্যাক্টিভ থাকেন, পুরো আপডেটগুলো সেখানে পাবেন। এখন যদি আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে আসি, লোয়ার টাইম ফ্রেমে আমরা 15 মিনিট বা 30 মিনিটটাই দেখি, কারণ এটা একটু রেঞ্জের মধ্যে আছে, এত লোয়ার টাইম ফ্রেমে আসলে আমরা বুঝবো না। লোয়ার টাইম ফ্রেমে এই জায়গায় লক্ষ্য করেন যে মার্কেট প্রাইস এই জায়গায় বর্তমানে যে প্রাইসটা আছে এটা হচ্ছে মান্থলি পিভট পয়েন্ট, এটা হচ্ছে ডেইলি পিভট পয়েন্ট, এটা হচ্ছে উইকলি পিভট পয়েন্ট। মানে 3টা পিভট পয়েন্ট একটা জায়গায় জট লাপাকায় আছে। তো এরকম যখন 3টা পিভট পয়েন্ট একটা জায়গায় পড়ে থাকে তখন আমাদের ডিসিশন নিতে একটু প্রবলেম হয়ে যায়। দেখতে হবে পিভট পয়েন্টের সিকোয়েন্স গুলো কোন দিকে যাচ্ছে, মানে মার্কেট বুলিশ দিকে যাচ্ছে নাকি বেয়ারিশ হচ্ছে। আমরা একটু শর্ট টার্ম যদি মার্কেট কনসিডার করি, আমরা দেখা যাবে যে এই দিক থেকে আমাদের একটা সেল ট্রেন আসছে, এটা ব্রেকআউট করছে। আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আরো বুঝতে পারবেন যে আমাদের শর্ট টাইমের যে ইএমএ গুলো আছে এগুলা ট্রেন্ড এখানে চেঞ্জ করছে।
এখানে দেখেন আমাদের গ্যাপটা দিয়ে ওপেন করছে মার্কেট প্রাইস, গ্যাপ দিয়ে ওপেন করে আবার সে এই গতকালকের জাস্ট গত শুক্রবারের যে পিভট পয়েন্ট ছিল সেইখানে গিয়ে টাচ করে আবারও সে উইকলি পিভট পর্যন্ত আসে টাচ করছে, শর্ট টাইমের ইএমএ রিটেস্ট করছে। এখানে বাই যে হয়েছে, শর্ট টাইমের মুভিং অ্যাভারেজ গুলো বুলিশ ছিল, এখানে যে বাই হয়েছে তার ডেফিনেশন তো অনেক, কিন্তু এই জোনগুলো থেকে আমি নিজেও আজকে ট্রেড করি নাই, কারণ এই জোনগুলো হচ্ছে রিস্কি। এই জোনগুলো থেকে আজকে প্রফিট করব, কালকে আজকে যা প্রফিট করব তার থেকে বেশি নিয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপর যদি আমি একটু D1 টাইম ফ্রেমটা আপনাদের দেখাই, D1 টাইম ফ্রেমে আমি এই ট্রেন লাইনগুলো যদি একটু ডিলিট করে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। D1 টাইম ফ্রেমে আপনাদের বেশি কিছু দেখার লাগবে না, আপনি জাস্ট এখানে লক্ষ্য করেন, এটা ছিল গত মাসের আমাদের মান্থলি পিভট পয়েন্ট। মান্থলি পিভট পয়েন্ট থেকেই সে সেল হয়েছে, কিন্তু প্রিভিয়াস যে সুইং লোটা ছিল এই লোটাকে এখানে ব্রেকআউট করতে পারে নাই। দেন হচ্ছে আবার মান্থলি পিভট গিয়ে রিটেস্ট করছে। এখন বর্তমান যে অবস্থা, বর্তমানে মান্থলি পিভটের সাথেই মার্কেট প্রাইস ওপেন করছে। তো সাধারণত যে লজিক, যে যদি মান্থলি পিভট পয়েন্টের সাথে মার্কেট প্রাইস ওপেন হয় এবং সেইখানে যদি বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে এবং সেল কনফার্মেশন আসে লোয়ার টাইম ফ্রেম, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে যদি বোঝা যায় যে সেইখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, তাহলে মার্কেট কিন্তু সেল হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এখানে মান্থলি পিভটের সাথে মার্কেট প্রাইস। এখন যদি মান্থলি পিভটের নিচে মার্কেট প্রাইস ডেইলি ক্যান্ডেল ক্লোজ হয় বা মান্থলি পিভটের নিচে লম্বা সময় ধরে এইভাবে মুভ করতে করতে মান্থলি পিভটে দেখা গেল যে সপ্তাহের শেষে শুক্রবারে মান্থলি পিভট থেকে বুম করে একটা সেল হয়ে গেল। তো এটা আমাদের দেখতে হবে মার্কেট আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায়। আপনারা যদি আমার অ্যানালাইসিস গুলো রেগুলার পেতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারেন, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন FX আব্দুল সালাম। এইখানে আমার চ্যানেলে আমি নিয়মিত এই অ্যানালাইসিস গুলোর আমি অ্যানালাইসিস দেই এবং এন্ট্রি নেওয়ার আগে একটা অ্যানালাইসিস দেই, যেই অ্যানালাইসিস গুলোর উপর ভিত্তি করে আমি নিজেও ট্রেড করি। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এখানে 176টার বেশি এডুকেশনাল কন্টেন্ট আছে, টিউটোরিয়াল আছে। আপনারা এখানে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একবারে পার্ট বাই পার্ট আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে FX আব্দুল সালাম, ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন, বা এই ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন বা কমেন্টস বক্সে আমার ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।